৪৪ ঘণ্টায় শেষ হলো জাকসু নির্বাচনের ভোট গণনা। সন্ধ্যায় ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের। নজিরবিহীন বিলম্বে শিক্ষার্থী ও প্রার্থীদের ক্ষোভ। নির্বাচনের আগে সংবিধান সংস্কারের দাবিতে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিএনপি নেতা সালাউদ্দিন। সাম্প্রদায়িক শক্তির উত্থানে বাড়ছে মব সহিংসতা, বললেন গয়েশ্বর। অংশীজনদের অন্ধকারে রেখে এলসিডি থেকে বের হচ্ছে সরকার, অভিযোগ ব্যবসায়ীদের। সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি, সক্ষমতা বাড়ানোর আহ্বান প্রেস সচিবের। এবং দায়িত্ব নিয়েই নেপালের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা অন্তর্বর্তী সরকারের। 6 মাসের মধ্যেই হবে ভোট গ্রহণ। দেশকে সংকট থেকে টেনে তোলার প্রতিশ্রুতি নতুন মন্ত্রিসভার। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। ভোট গ্রহণের প্রায় ৪৪ ঘণ্টা পর শেষ হলো জাকসু নির্বাচনের ভোট গণনা। এদিকে সন্ধ্যায় ফল প্রকাশের কথা জানিয়েছে নির্বাচন কমিশন, আর ফলের অপেক্ষায় সিনেটে অবস্থান নিয়েছেন প্রার্থী ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলেও শনিবার দুপুরে এসেও ফল প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। প্রশাসন ও নির্বাচন কমিশনের অদূরদর্শিতার কারণেই সবার ভোগান্তি হচ্ছে জানিয়ে ফল প্রকাশ পর্যন্ত সিনেটেই অবস্থানের কথা জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী। অভিযোগটাকে কোনো প্রকার যাচাই বাছাই না করে তারা তাদের ওয়াইজ ডিসিশনটা না নিয়ে সম্পূর্ণ বায়াসডভাবে এই ওএমআর পদ্ধতিটাকে বাতিল করে দিল। এটি আসলে দূরদর্শী সিদ্ধান্ত হয়েছে বলে মনে করি না। নির্বাচন কমিশন যদি আরেকটু আন্তরিকভাবে দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারতো, দায়িত্বশীল আচরণ করতে পারতো, তাহলে আসলে এটা সহজ হতো। এদিকে শনিবার দুপুরের মধ্যেই ভোট গণনার পালা শেষ করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM রশিদুল আলম। এখন পর্যন্ত 16 থেকে 17টি হলের ফলাফল প্রায় আমাদের হাতে এসে পৌঁছেছে, আর বাকি 3 থেকে 4টি হলের কাজ চলমান আছে। আমাদের অভিজ্ঞতা কম, কাজ নিখুঁতভাবে করতে হলে সময়ের প্রয়োজন, আর এখানে তড়িঘড়ি করেও কিছু করা যাবে না, কারণ প্রত্যেকটি ভোট অত্যন্ত মূল্যবান। বেলা 2টা নাগাদ আমরা চূড়ান্ত ফলাফল প্রস্তুত করব ইনশাআল্লাহ। পরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান জানান, সন্ধ্যা 7টায় ফল প্রকাশ করা হবে। 16টা হলের পুরো রেজাল্ট গণনা করা শেষ হয়ে গেছে। আরও 5টা এখনও বাকি আছে, সেগুলিও আশা করি সামনের 2 থেকে 3 ঘন্টার মধ্যে গণনা শেষ হবে। তারপরে রেজাল্ট বা ফলাফল ঘোষণা করার জন্য আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, সেগুলি করে 7টার মধ্যে আমরা চেষ্টা করব রেজাল্ট ঘোষণা করতে। রেজাল্ট ঘোষণা করা হবে কোথায় আমরা এখনও সেই নির্ধারণ করিনি, এই বিল্ডিংয়েই করা হবে। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আছে বলে জানিয়েছে পুলিশ। ভিতরে এবং বাইরে নিরাপত্তার বিষয়টা আমরা দেখতেছি, বহিরাগত কেউ যেন প্রবেশ করতে না পারে, অভ্যন্তরীণ শৃঙ্খলা যেন বজায় থাকে। বিজিবির ওনাদের সদস্যরা আমাদের সাথে আছেন, একই সাথে আমাদের র্যাব আছেন এবং এখানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন বাহিনীরা আছেন। সকল বাহিনীর সাথে সমন্বয় করে আমরা তথ্যের ভিত্তিতে আমরা নিরাপত্তা বিধান করে যাচ্ছি। এবারের জাকসু নির্বাচনে 12,000 ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় 8,000 শিক্ষার্থী। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ এবং সানবির রূপল। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। বৃহস্পতিবার রাত 10টা 10 থেকে শনিবার দুপুর 2টা 20 অবশেষে জাকসু নির্বাচনের প্রতীক্ষা শেষ হয়েছে, ভোট গণনা শেষ। এটি একটি স্বস্তির খবর নিঃসন্দেহে, কারণ টানা দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে এবং দীর্ঘক্ষণ গণমাধ্যম কর্মীরা যেমন অপেক্ষা করেছে, শিক্ষার্থীরা অপেক্ষা করেছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অপেক্ষা করেছে এবং একটানা ভোট গ্রহণ থেকে শুরু করলে বলা যায় যে প্রায় 3 দিনের মতো চলছে। তবে নাটকীয়তা এখনও যে শেষ হয়নি সেটি বলা যাচ্ছে, কারণ একটু আগেই একটি খবর আমাদের কাছে এসেছে যে আরও একজন নির্বাচন কমিশনের সদস্য ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা তিনি পদত্যাগ করেছেন। যদিও তার পদত্যাগের বিষয়টি এখনও পর্যন্ত পুরোপুরি নিশ্চিত করা যায়নি, কারণ তিনি তার সাথে বারবারই ফোনে যোগাযোগ করা হয়েছে, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি এবং অন্যান্য
এই সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সহ অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে কথা বলেও আসলে এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি যে এই তিনি পদত্যাগ করেছেন কিনা। তবে একটি বিষয় জানিয়ে রেখে যে পদত্যাগপত্র তিনি এখনো হাত জমা দেননি, যদিও এর আগে যে আরও একজন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সত্তার যিনি পদত্যাগ করেছেন তার যে পদত্যাগপত্রটি সেটিও নাকি এখনও হাতে পাওয়া যায়নি। তো এরকম একটি নতুন আরেকটি ঘটনার পরিক্রমা কিন্তু যোগ হয়েছে জাকসু নির্বাচনের। তবে আমরা নিশ্চিত হওয়া মাত্রই বা চিঠিটি হাতে পাওয়া মাত্রই হয়তো জানিয়ে দিতে পারবো। তবে এখনও পর্যন্ত অপেক্ষা করছেন শিক্ষার্থীরা, প্রার্থীরা, শিক্ষকরা, এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনের নেতৃত্বে একটি বৈঠক চলছে এবং ফলাফল প্রকাশের যে প্রস্তুতি সেই ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে এবং ৮,০০০ ভোট গণনা, সেই ভোট গণনা শেষ হওয়ার পরে এখন ফলাফল প্রকাশের জন্য প্রস্তুতি চলছে এবং সেই সংক্রান্ত একটি বৈঠক চলছে এই নির্বাচন গণনা কক্ষে। তো এখন এই পর্যন্ত ছিল আমার হাতে। চলে যাচ্ছি শাকির আহমেদের কাছে, তিনি ভোট কেন্দ্রের ভেতরের খবর জানাবেন। দুজন নির্বাচন কমিশনারের পদত্যাগ, পাশাপাশি একজন সহকারী অধ্যাপিকার মৃত্যুসহ নানা দুর্ঘটনার মধ্য দিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যে ভোট গ্রহণ সেটি শেষ হয়। পাশাপাশি গণনা নিয়েও বৃহস্পতিবারে সেই ভোট গ্রহণ শেষ হলেও শনিবার পর্যন্ত কিন্তু গণনা নিয়ে নানা ধরনের জটিলতা এবং বিলম্ব, দীর্ঘসূত্রিতার যে বিষয়টি, সেই দীর্ঘসূত্রতা পেরিয়ে সবশেষ কিন্তু আমরা দেখতে পেয়েছি দুপুর 2:20 ভোট গণনা শেষ হয়েছে। এখন থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই গণনা করা ভোটগুলোর পরিপ্রেক্ষিতে 11টি হল সংসদের কিন্তু এই নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি জাতীয়তাবাদী শিক্ষকদের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের বেশ কয়েকজন সদস্য কিন্তু এই নির্বাচন পরিচালনার যে দায়িত্ব সেটি থেকে তারা সরে দাঁড়ান। সবশেষ দুজন নির্বাচন কমিশনারের পদত্যাগ সহ নানা অনিশ্চয়তার মধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বেশ কয়েকজন কিন্তু বারবারই তারা চেষ্টা করছিলেন যে নির্বাচনের প্রক্রিয়াটি যেন খুব দ্রুত শেষ করা যায়। তারপরেও কিন্তু সেই শুক্রবার আজ শনিবার এখনো পর্যন্ত চূড়ান্ত ফলাফল কিন্তু হাতে আসেনি। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তারা ফলাফল প্রস্তুতের চূড়ান্ত, তারপরেও কিন্তু সেই শুক্রবার পেরিয়ে আজ শনিবার এখনো পর্যন্ত চূড়ান্ত ফলাফল কিন্তু হাতে আসেনি। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তারা ফলাফল প্রস্তুতের চূড়ান্ত ধাপে রয়েছেন, অর্থাৎ ভোট গণনা শেষ হয়েছে, তাদের কাছে এখন শুধু আনুষ্ঠানিকভাবে ফলাফলটি প্রস্তুতের যে পালা সেটি রয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি এই সিনেট ভবনে যারা প্রার্থী আছেন প্রার্থীদের অনেকেই অপেক্ষা করছেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থী যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন 33 বছর পর, তারাও কিন্তু তাদের ভোটার যে কি রায় হলো সেই রায়টি শোনার জন্য তারাও কিন্তু অপেক্ষা করছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি ক্যাম্পাসে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর যে অতিরিক্ত সদস্য তারা মোতায়েন রয়েছেন। সব মিলে এখন সবার অপেক্ষা আসলে চূড়ান্ত ফলাফলটি কখন আসবে সেটির জন্য আসলে বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যই আসলে অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের ফলাফলের সর্বশেষ খবরাখবর। জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। জাকসু নির্বাচনে নজিরবিহীন বিলম্বে হতাশ শিক্ষার্থী, দায়িত্বরত কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সবার চোখে মুখেই ক্লান্তির ছাপ। ভোট গণনার চরম অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী সহ দায়িত্বরতরা। বিস্তারিত জানাচ্ছেন স্বপন আহমেদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় হযবরল অবস্থা। অস্বাভাবিক বিলম্বে 33 বছরের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। অপেক্ষার সঙ্গী হয়েছেন গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। জাকসুর মতো দেশের যে কোনো ঘটনায় ছুটে যান সংবাদকর্মী, পুলিশ, র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার ভোট গ্রহণের শুরু থেকে এখন পর্যন্ত তথ্য সংগ্রহে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। চরম অব্যবস্থাপনার সত্ত্বেও পিছপা হয়নি কেউ। জাকসু ও হল সংসদ নির্বাচনের তৃতীয় দিনে পড়েছে ভোট গণনার কার্যক্রম।
এখনো ফলাফল প্রকাশ করতে পারেননি নির্বাচন কমিশন। ফলাফল সহ প্রতি মুহূর্তের নানা খবরাখবর জানাতে গণনা কক্ষের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন সংবাদকর্মীরা। ফলাফল প্রকাশে বিলম্ব হয় ক্ষোভ ও আক্ষেপের সুর তাদের কণ্ঠেও। ডাকসু নির্বাচন কিংবা এর আগের আমরা যদি সিটি কর্পোরেশন নির্বাচন এমনকি জাতীয় নির্বাচনও দেখি, এতটা ভোগান্তি কিন্তু পোহাতে হয়নি। এর আগেও আমরা দেখেছি যে তারা তাদের কথা দিয়ে কথা রাখেনি, সেই জায়গাটায় সত্যিকার অর্থেই একটা কনফিউশন যাচ্ছে। তেমনি শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে একই অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও। দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর ক্লান্তির ছাপ তাদের চোখে মুখে। 25-এ এসেও যদি আমরা অ্যানালগ পদ্ধতিতে ভোট গ্রহণ করি, এটা কিন্তু আমাদের জন্য একটা ব্যর্থতা। সময়ের জিনিস সময় না হলে তো আসলে ওই আমেজটা পাওয়া যায় না। আমরা এত দীর্ঘ সময় চাচ্ছি না, আমাদের যে একটা আকাঙ্ক্ষা ছিল, আমাদের একটা উৎসব করার ইচ্ছে ছিল, সেই ইচ্ছে ইতিমধ্যে মরে গেছে। একই অবস্থা ভোট গণনার কাজে সংশ্লিষ্টদেরও। একদিকে হাতে ভোট গণনা, অপরদিকে লোকবল কম থাকায় বিশ্রামহীনভাবে চলছে কাজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্বপন আহমেদ, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে। পর্যটক টানছে চাঁদপুরের 3 নদীর মোহনার অপার সৌন্দর্য। আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ সরকারের। এখনই যারা সাংবিধানিক সংস্কার চায় তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক উত্তরণে নির্বাচিত রাজনৈতিক সরকার ও সংসদ প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান তিনি। ওভারনাইট বৈপ্লবিক পরিবর্তন আশা করাটাই হচ্ছে আমাদের জন্য অতিরিক্ত আশা করা। সেই জন্য ঈশান আমি কোনো ম্যাক দেখি না। যে সমস্ত সংস্কারগুলোতে একমত হওয়া গিয়েছে, সংবিধানকে যেটা স্পর্শ করে না, বাকি সমস্ত সংস্কার প্রস্তাবগুলো বর্তমান সরকার স্বাধীন মুক্তভাবে সেটা বাস্তবায়ন করতে পারে, সেই কনসেন্ট বারে বারেই দেয়া হয়েছে সকলের পক্ষ থেকে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও সাম্প্রদায়িক শক্তির উত্থানে বাড়ছে মব ভায়োলেন্স, এ দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 90 দিনে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে পারলেও 1 বছর পর অন্তর্বর্তী সরকার কেন পারছে না, এ প্রশ্ন তুলে তিনি বলেন, সংস্কার করতে গিয়ে এখন কুসংস্কারের পথে হাঁটছে সরকার। আমি বলবো সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে। আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পেয়েছি, গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার মধ্যে দিয়ে মব তৈরি হয়। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হলো অনন্তকাল। তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তনের পর একটা তত্ত্বাবধায়ক সরকার 90 দিনে নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, তাদের 2 বছর লাগে কেন? অংশীজনদের অন্ধকারে রেখে সরকার স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে বের হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এ সময় এলডিসির সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানান তারা। তবে এলডিসি গ্রাজুয়েশন সরকারের হাতে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এলডিসি গ্রাজুয়েশনে ব্যবসায়ীদের ঝুঁকি নেওয়ার সক্ষমতা বাড়াতে হবে, নয়তো এগিয়ে যাওয়া যাবে না। স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে উত্তরণে জাতিসংঘের সব শর্ত পরপর 2 বার পূরণ করেছে বাংলাদেশ। নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন শেষে 2026 সালের নভেম্বরে এলডিসি থেকে বের হবে বাংলাদেশ, এমন সিদ্ধান্ত জাতিসংঘের। সে হিসেবে হাতে সময় আছে আর মাত্র 15 মাস। এমন বাস্তবতায় শনিবার ইআরএফ আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা জানালেন, এই স্বল্প সময়ে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। এলডিসি উত্তরণে সুনির্দিষ্ট রোডম্যাপ চান তারা। এলডিসি গ্রাজুয়েশনে যেতে হলে গেলে পরে কি সমস্যা আমরা ফেস করব, কিভাবে সেগুলিকে সমাধান করা যায়, কি কি পরিকল্পনা নেওয়া যায়, কি কি রোডম্যাপ তৈরি করা যায়, এগুলি নিয়ে কিন্তু সরকার আমাদের সাথে এখনো পর্যন্ত আলোচনা করেননি বা বসেননি। অনেকগুলো নতুন নতুন নিয়ম আসছে, কমপ্লায়েন্স রুলস রেগুলেশন, কার্বন নিয়ে তারা খুব সিরিয়াস, গ্রিন প্রোডাকশন থাকতে হবে। এইসব নিয়মকানুন আমরা প্রতিপালন করতে হলে আমাদের যে সক্ষমতা দরকার সেটা আমরা নাই। দেশের অর্থনীতির বেশ কিছু সূচকে উন্নত হওয়ায় এলডিসি উত্তরণ আর সরকারের হাতে নেই বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। এই অবস্থায় ব্যবসায়ীদের ঝুঁকি নেওয়ার সক্ষমতা বাড়ানোর তাগিদ প্রেস সচিবের। 26-এ আমি কি ক্রুজ সাইডে যাইতে পারবো কি পারবো না, এটা হচ্ছে আমাদের মেইন আলোচ্য বিষয়। আমাকে ফিরে আসার কোন স্কোপ নেই। রিস্ক গুলো তো নিতে হয়। এখন রিস্ক যদি আমরা না নেই, আমরা কোথায় যে ঠেকবো? এই রিস্ক গুলো তো সত্যিকার অর্থে একটা গভর্নমেন্ট
বা একটা প্রাইভেট সেক্টর সবাই মিলে এটা নিতে হয়। বারবার আমাদেরকে কেন চাপিয়ে দেওয়া হবে? এলডিসি উত্তরণের বিকল্প না দেখলেও জ্বালানি সংকট, মূল্যস্ফীতি আর মার্কিন শুল্ক বিবেচনায় সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা করে গ্রাজুয়েশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আমরা এনার্জি ফ্যামিন, এনার্জি দুর্ভিক্ষের মধ্যে হয়তো ঢুকতে যাচ্ছি। একদিকে যেমন এনার্জির ধাক্কা নিচ্ছি, সরকার যদি এখন বেশি করে ইম্পোর্ট করতে চায়, ম্যাক্রোর উপর প্রেসার পড়বে। এলডিসি গ্রাজুয়েশনের সময় বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি পোশাক ও ওষুধ খাতে প্রবৃদ্ধি ধরে রাখতে ব্যবসায়ীদের প্রস্তুত থাকারও তাগিদ দেন আলোচকরা। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। নেত্রকোনায় ধনু নদীতে স্পিডবোট ডুবির 19 ঘন্টা পর ভেসে উঠেছে এক শিশুর মরদেহ। বাকি 3 শিশুর খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে ডুবুরি দল। ফায়ার সার্ভিস বলছে উদ্ধার না হওয়া পর্যন্ত চলবে কার্যক্রম। নিখোঁজ 4 শিশুর খোঁজে ডুবুরিরা। নৌকা নিয়ে মাঝ নদীতে স্বজনরাও। তাদের চোখে মুখে উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা। শনিবার সকাল থেকে নেত্রকোনার খালিয়াজুরির পাঁচহাট এলাকায় ধনু নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুর্ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে দুপুর 1:30টার দিকে ভেসে ওঠে উষামণির মরদেহ। বাকি 3 শিশু সন্ধানে উদ্ধার চলমান। আশায় বুক বেঁধে আছেন স্বজনরা। তুষামণির মতো মিলবে তাদেরও সন্তান। ড্রাইভারে আবার ইচ্ছা দেয় যে আমি আপাতত নিয়া কান্দাত বেড়া দিই বাদে যেটি করো। ড্রাইভার যখন স্টার্ট করছে আবার ফালদা উঠিয়া বাই বাই ডুবাই দিছে হিজবুত। 4টা সন্তান নদীর তলে গেছে, এরা বাঁচাইছে না, ইচ্ছে করলে বাঁচাইতে লয়। আমি সবার কাছে এটা বিচার চাই। নৌকা ড্রাইভার লোকে এই মুহূর্তে না মারিয়া সে যদি লুক রিসেভ করতো, আমার মনে এই ঘটনা ঘটতো। ফায়ার সার্ভিস বলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খোঁজ চলছে। উদ্ধার না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে কার্যক্রম। সকাল থেকে উদ্ধার কাজ পরিচালনা করছি, এখন পর্যন্ত উদ্ধার কাজ করে যাচ্ছি। তবে কিছুক্ষণ আগে একটা শিশু বাচ্চার লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। শুক্রবার বিকেলে স্পিড বোটে কিশোরগঞ্জের ইটনার মৃগা এলাকায় বিয়েতে যাচ্ছিলেন কয়েকজন। পথে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লাগে স্পিড বোটটির। এই সময় নৌকার মাঝি ও স্পিড বোট চালকের ধস্তাধস্তিতে পানিতে পড়ে নিখোঁজ হয় 4 শিশু। সময় সংবাদ, নেত্রকোনা। সময় সংবাদ আরও থাকছে। এশিয়া কাপে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ে আত্মবিশ্বাসী টাইগার্স। লঙ্কানদের হারিয়ে সুপার 4-এর পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য। চাঁদপুর শহরের 3 নদীর মোহনা, যেখানে মিলিত হয়েছে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া। এখানকার প্রাকৃতিক অপার সৌন্দর্য উপভোগ করতে ছুটে যান অনেকেই। ভ্রমণ পিপাসুদের চাহিদা মেটাতে বড় স্টেশন নামে দর্শনীয় স্থানটিকে ঘিরে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। ইলিশের বাড়ি চাঁদপুর শহরের বড় স্টেশন, যেখানে রয়েছে বিস্তৃত নদী। এতে ছুটে চলে ছোট বড় নানা নৌযান। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া, এই 3 নদীর মোহনায় প্রাকৃতিক সেই অপার সৌন্দর্য, আর তা উপভোগ করতে ছুটে যান অনেকেই। ভ্রমণ পিপাসুদের চাহিদা মেটাতে বড় স্টেশন নামিয়ে দর্শনীয় এই স্থানটিকে ঘিরে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। পর্যটন শিল্পের সম্ভাবনাময় জায়গাটিকে ঘিরে আধুনিকায়নের খবরে খুশি এলাকাবাসী। চাঁদপুর নামটাই সুন্দর এবং সবাই সুন্দর এবং জায়গাটাও সুন্দর, এই জন্য সবাই ঘুরতে আসে। ভালো লাগতেছে, জায়গাটা নিরিবিলি আছে, সৌন্দর্য, চতুর্দিকে পানি আর পানি। সামনে থাকার জায়গা এবং হলে আরো ভ্রমণ পিয়াসু, আমাদের মতো ভ্রমণ পিয়াসু যারা চাঁদপুরে আসার জন্য বেশি উৎফুল্ল বোধ করলো। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আন্ডারে যদি যায় তাহলে এটা ওনারা নিশ্চয়ই আরো অনেক ডেভেলপ করবে। এদিকে নদী কেন্দ্রিক এই পর্যটন কেন্দ্র নির্মাণ হলে শুধু চাঁদপুর নয়, দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। এছাড়া নদী ভাঙন থেকে রক্ষা পাবে চাঁদপুর শহরও। রিভার ড্রাইভ থেকে শুরু করে আধুনিক ও টেকসই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। আমরা আসলে এটাকে ট্যুরিস্ট বান্ধব করতে চেয়েছি এই কারণে যে আমাদের শহরটাকেও রক্ষা করতে হবে এই 3টা নদীর থেকে আর কি। সেই জন্য আমরা একটা শহর প্রোটেকশন বাদও এখানে হবে। আমরা একটা রিভার ড্রাইভ করব। এছাড়াও আমাদের পর্যটন মন্ত্রণালয় থেকে কিছু রাইড থাকবে। জেলা প্রশাসনের তথ্য মতে এই প্রকল্পে থাকবে হোটেল, রিসোর্ট, কর্পোরেট হাউস, শিশু পার্ক, সানসেট ভিউ এবং রিভার ড্রাইভ, তার সঙ্গে সবুজ বনায়ন। এটি নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় 200 কোটি টাকা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। দেশের বাইরের খবর।
দায়িত্ব নিয়েই নেপালের সাধারণ নির্বাচনের ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি। প্রেসিডেন্টের বাসভবনের শপথ নিয়ে নতুন মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেন। বর্তমান সংসদ ভেঙে দিয়ে বলেন 2026 সালের 5ই মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন। একই সঙ্গে দুর্নীতি বিরোধী বিক্ষোভের পর দেশকে সংকট থেকে টেনে তোলার প্রতিশ্রুতি দিয়েছে গঠিত অন্তর্বর্তী মন্ত্রিসভা। জেনজিদের দুর্নীতি বিরোধী আন্দোলনের চাপ সামলাতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, সেনাপ্রধান ও আন্দোলনকারীদের সম্মতিতে নির্বাচিত হন তিনি। শুক্রবার স্থানীয় সময় রাতে শপথ নেন 73 বছর বয়সী কার্কি। এর মাধ্যমে প্রথমবারের মতো নারী নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পেল নেপাল। শপথের পর রাতেই প্রথম মন্ত্রিসভা বৈঠকে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং 2026 সালের 5 মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। আন্দোলনকারীদের সততা ও বিশ্বাসযোগ্যতার প্রতীক হিসেবে উঠে এসেছেন সুশীলা কার্কি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার নেতৃত্বেই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে। যদিও নেপাল বার অ্যাসোসিয়েশন সংসদ ভাঙাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। আমরা চাই এই সরকার সঠিকভাবে নির্বাচন আয়োজন করুক। অনেক রক্ত ঝরেছে, অনেক মানুষ প্রাণ দিয়েছে। এখন অন্তত শান্তি আর স্থিতিশীলতা ফিরুক। ভারত সহ আঞ্চলিক শক্তিগুলো নেপালের এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়ে বলেছেন, প্রতিবেশী দেশ হিসেবে নেপালের শান্তি ও সমৃদ্ধির পাশে থাকবে ভারত। এদিকে নেপালের হোটেল শিল্প ইতোমধ্যেই আন্দোলনে 2500 কোটি রুপি ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ী মহল। এর মধ্যেই নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে লিটন কুমার দাসের দল। বাইরের সমালোচনায় কান্না দিয়ে সাম্প্রতিক পরিসংখ্যানে আত্মবিশ্বাসী পেসার তানজিম সাকিব। এদিকে বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে শ্রীলঙ্কাও। আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিনুথুন জানাচ্ছেন বিস্তারিত। এশিয়া কাপের শুরু থেকেই বাংলাদেশকে খাটো করে নানান মন্তব্য করে আসছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। যদিও নিজেদের কাজটা ঠিকই করে যাচ্ছে লিটন কুমার দাসের দল। সাম্প্রতিক সময়ের ফর্ম ধরে রেখে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে জয় দিয়ে শুরু। তবে হংকংয়ের বিপক্ষে খেলার ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। মাঠের বাইরের এত সমালোচনা দলের ওপর প্রভাব ফেলছে কিনা সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় তানজিম সাকিবকে। আপনি কারো মুখ আটকাতে পারবেন না। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি। আমরা আমাদের বেস্টে খেলবো। এখন আমাদেরকে বড় টিম বলো ছোট টিম বলো এটা আসলে দেখার কোনো টাইমই নেই। দল অবশ্য ফুরফুরে মেজাজেই আছে। 2 ম্যাচের মাঝে একদিনের বিরতি টিম হোটেলেই কাটিয়েছে টিম টাইগার্স। মাঝে কেবল জুমার নামাজ আদায়ে মসজিদে যান ক্রিকেটাররা। শ্রীলঙ্কা ম্যাচের আগে সাকিব আস্থা রাখতে চাইছেন সাম্প্রতিক পরিসংখ্যানে। এই ফরম্যাটের শেষ 6 দেখায় লাল সবুজের জয়ের পাল্লাটাই ভারী। শ্রীলঙ্কার এগেইনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো। ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি, ইভেন লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে। সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দিবে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে শ্রীলঙ্কা। ইউএইতে শুভ সূচনার আশায় আসালঙ্কার দল। আসলে দৈরতটা ভক্তদের মাঝেই আছে। খেলোয়াড় হিসেবে আমরা একটা চ্যালেঞ্জিং লড়াই করি। এই যা আমরা একটা ভালো ম্যাচ উপহার দিতে চাই। বাংলাদেশ বা অন্য দলের সঙ্গেও একইভাবে চাইতাম। 2018 নিদাহাস ট্রফির পর থেকেই বাংলাদেশ শ্রীলঙ্কা রাইভালরি পেয়েছে ভিন্ন মাত্রা। নাগিন ড্যান্স, টাইম আউট কাণ্ডের প্রভাব এবারের এশিয়া কাপেও থাকবে নিশ্চিতভাবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শেষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 44 ঘন্টায় শেষ হলো জাকসু নির্বাচনের ভোট গণনা। সন্ধ্যায় ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের। নজিরবিহীন বিলম্বে শিক্ষার্থী ও প্রার্থীদের ক্ষোভ। নির্বাচনের আগে সংবিধান সংস্কারের দাবিতে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিএনপি নেতা সালাউদ্দিন। সাম্প্রদায়িক শক্তির উত্থানে বাড়ছে মব সহিংসতা, বললেন গয়েশ্বর। এই ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়ের।